নির্বাচন একেবারেই সামনে, এটা একটা নির্বাচনী ইস্যু হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে শুধু অঞ্জলি শীল না, উত্তম প্রজাপতির ক্ষেত্রেও আমরা জানি তাকেও নোটিশ পাঠানো হয়েছিল এবং তিনিও নাকি বাংলাদেশ, তবে তিনি একজন রাজবংশী সমুদায়ের মানুষ, সেক্ষেত্রে তিনি কিভাবে বাংলাদেশি হতে পারেন সেটা নিয়েও একটা প্রশ্ন উঠেছিল, জলঘোলা হয়েছিল। তবে এটা একটা প্রসেস যে এসআইআর এবং তার সাথে যে এনআরসিকে একটা জোড়ার একটা চেষ্টা এখানে পশ্চিমবঙ্গে করা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, যেটা কিছুই না, এটা একটা ব্যাকড্রপে এনআরসিকে ইমপ্লিমেন্ট করার একটা চেষ্টা চলছে। এটার কিন্তু একটা লং টার্ম এফেক্ট হয়তো আমরা দেখতে পারি, কারণ আগামী দিনে যতই আমরা বলি কিনা কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে, পলিটিক্যাল ডিভিডেন্ড কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পাবেন, কারণ 2019 সালে যেভাবে সিএএ বা সিএবি নিয়ে যেভাবে আন্দোলন হয়েছিল, মানে বিরোধী রাজনৈতিক দল বিজেপি বলেছিল যে তারা মানে এটা একটা এমন একটা প্রক্রিয়া হবে যেটা সাধারণ মানুষের পক্ষে হবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ডিভিডেন্ডটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এবং ধারাবাহিকভাবে আমরা গত 5-6 বছর ধরে দেখে আসছি এই এনআরসি বা সিএএ নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়, তবে কোনো না কোনো দিন এটা ইমপ্লিমেন্ট করা হবে। তবে কি পদ্ধতিতে হবে, এটা একটা ট্রায়াল অ্যান্ড এরার প্রসেস মনে হয় এই মুহূর্তে যেভাবে চলছে। তবে এই যে সচিত্র পরিচয়পত্র মানুষের থাকলেও নাগরিকত্বর কাগজ কি, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। আমি আসবো সেই বিষয়ে স্পেসিফিকভাবে আলোচনায় আসবো, তবে তার আগে অঞ্জলি শীল, যার কাছে এই এনআরসির মানে যার নামে এনআরসির কাগজটি এসেছে বলে দাবি করা হয়েছে, সেই অঞ্জলি শীল কি বলছেন তার বক্তব্যটা একবার শোনাই, শুনুন। তাহলে কিভাবে জানলেন? আমি জানলাম কালকে, আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে, এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? বাপের বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ী ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ। আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে কি ভাবছেন আপনি? আপনার মনের কথাটা একটু খুলে বলুন, এটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না, যেহেতু আমার নামে নোটিশ আসছে, তো নোটিশে তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকার দরকার, এখন এটা মিডিয়ার কাছে কেন? আমার প্রশ্ন হলো এইটাই। আর এইভাবে যে আপনাদেরকে মানে আপনারা ভারতের নাগরিক নন, এনআরসি হিসেবে দেখে দেওয়ার ব্যাপারটা, এটাকেই কিভাবে দেখছেন? এটা কি উচিত কাজ হচ্ছে? আপনার তো জন্মকর্ম সবকিছুই বলছেন এখানে। হ্যাঁ, তো কিভাবে দেখছেন, এটা কি উচিত কাজ হচ্ছে? এটা তো উচিত তো হচ্ছে না, এখন আমি কি করব? উচিত না হলেও তো আমার করার কিছু নাই না। তো এখন কি করবেন? এখন কি করব ওইটা নিয়ে এখন মানে ভাবতে পারতেছি না যে আমি কি করব। আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন? ওখানে এরকম কোনো নোটিশ? হ্যাঁ, ওখানে খোঁজ নিয়েছি। আমার শ্বশুর বাড়ি মানে দাদা আছে ওইখানে, ভাইস্তে আছে, ওইখানেও খবর নিয়েছি, ওইখানেও কোনো কাগজ নেই। আমরা শুনলাম অঞ্জলি শীল, যার নামে এনআরসির নোটিশ এসেছে বলে দাবি করা হচ্ছে, তিনি বলছেন যে আমি খোঁজ নিয়েছি। পরিস্থিতি এমনই, দিনের মধ্যে প্রায় 4-5 ঘন্টা অসমে বাপের বাড়িতে ফোন করছেন, সেখানে কি সিচুয়েশন, নোটিশ এসছে কিনা, এটা আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। আমি যদি এটাও ধরে নিই যে কিছুই না, একটা সার্বিক একটা নিয়ম, কতজন নাগরিক রয়েছেন, নাগরিকত্বের যে হিসেব, সেই হিসেব রাখার একটা প্রয়াস, যদি সেটাও ধরে নিই, কিন্তু এই মুহূর্তে যে আশঙ্কা, যে আতঙ্কের প্রহরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওই পরিবারকে, সেটা কিন্তু অনেক বেশি সমস্যার এই সমস্ত খেটে খাওয়া মানুষগুলোর কাছে। আমি তোমার কাছে এবারে যে প্রশ্নটা, যেটা তুমি বলছিলে যে এই যে তোমার কথা শুনে আমি বেশ কয়েক বছর আগে অমিত শাহর কলকাতায় যে ক্রোনোলজি সমঝিয়ে যে বিষয়টি, সেই বিষয়টি খুব ভীষণ রকমভাবে কথা প্রসঙ্গে উঠে আসছে। মানে এটাও কি, এই এসআইআরও কি সেই ক্রোনোলজির একটা পার্ট হয়ে গেল এই মুহূর্তে? দেখো, যখন সেন্সাস হবে, ঠিক আছে, এবং সেন্সাস হওয়ার জন্য যারা আগে বৈধ নাগরিক তাদেরকে আইডেন্টিফাই করাটা ভীষণ দরকার। তুমি আমরা কেউই অস্বীকার করতে পারবো না, পশ্চিমবঙ্গ কেন ভারতে বিভিন্ন জায়গায় বহু অনুপ্রবেশকারী রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এসে রয়েছেন, এবং তাদেরকে খুঁজে বার করা, আইডেন্টিটি, তাদের আইডেন্টিফাই করাটা একটা বিরাট বড় কাজ। তবে এক্ষেত্রে যেরকম যদি আমরা অঞ্জলি শীলের উদাহরণ ধরে নিচ্ছি যে তিনি অসমে জন্মেছিলেন, তিনি দাবি করছেন তিনি বিগত 20-25 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিয়ের পর তিনি এখানে চলে আসেন। তো সেক্ষেত্রে টেকনিক্যালি তার অ্যাড্রেস প্রুফ পশ্চিমবঙ্গের, তার আধার হোক, ভোটার হোক, সব কিছুই পশ্চিমবঙ্গের। সেক্ষেত্রে চিঠিটা
কোথাও না কোথাও তার আসামের বাড়িতে বাপের বাড়ি যাওয়া উচিত ছিল, সেখান থেকে হয়তো তাকে ইন্টিমেট করা উচিত ছিল, তাকে জানানো উচিত ছিল, কিন্তু সেটা না করে হঠাৎ পুলিশ কিভাবে বা অসম সরকার ফরেনার্স ট্রাইব্যুনাল তারা হঠাৎ করে তাকে ফালাকাটার বাড়ির ঠিকানায় কিভাবে সেই নোটিশটা পাঠালো, এবং এমনই পাঠালো যে তার বাড়িতেও সেটা ডেলিভার হলো না, হয়তো তার উদ্দেশ্যেই সেটা পাঠানো হয়েছে। এইরকম কিন্তু বহু প্রশ্ন আমরা আগামী দিনেও দেখতে পারবো। এবং যেহেতু আমি বারবার বলছি আমরা একেবারে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটি ভুল বা প্রত্যেকটি এই ধরনের ঘটনা বড় প্রশ্নচিহ্ন তুলে দেবে, এবং সেখানে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস ডিভিডেন্ড নেওয়া সম্পূর্ণভাবে চেষ্টা করে। কারণ যেমন তুমি বললে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো নন, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নবান্ন থেকে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছেন, অর্থাৎ রাজ্য সরকার প্রতিবাদ করছে কোথা কার বিরুদ্ধে, একবার কখনো কেন্দ্রীয় সরকার, কখনো অসম সরকার, এবং আসামেও কিন্তু আগামী বছর নির্বাচন। তো আগামী বছর নির্বাচনকে মাথায় রেখে আসামেও কিন্তু যা পরিস্থিতি হয়ে রয়েছে, একটা চোরা একটা ক্ষোভ মানুষের মধ্যে রয়েছে। এখানেও বিজেপি যতই বলার চেষ্টা করছে এটা মানুষকে একটা স্বচ্ছ ভোটার লিস্ট দেওয়া, এবং যারা রয়েছেন তারা যে এখানকার বাসিন্দা সেটা আইডেন্টিফাই করে যাতে সবাই ভালো থাকে, এবং এই যারা অনুপ্রবেশকারী তাদেরকে আইডেন্টিফাই করা যায়, হয়তো কাজটা সত্যি অন গুড ফেথ করা হচ্ছে। তবে রাজনৈতিক পরিসরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ইস্যুটাকে কোনোভাবেই ছেড়ে দেবেন না, এবং এটা অনেক বড় হয়তো হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে এলো, এমনটাই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, এবং এই নিয়ে চর্চাও চলে। একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনাদের শোনাই, তাহলে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। শুনুন। আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে, আলিপুরদুয়ারে, এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে, এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন। বাংলার ব্যাপারে অসম সরকার কিভাবে নাক গলায়, কিভাবে তারা ইন্টারফেয়ার করেন, এই একটা মাত্র প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো রাজ্যকে এক সূত্রে বেঁধে দিলেন। এটা কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে চেনেন, তার রাজনীতি সম্পর্কে অবগত, তারা কিন্তু এরকমই বলছেন।